নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, আমরা যে সোমবার থেকে শুক্রবার আপনারা এই অনুষ্ঠান দেখেন এবং প্রতিটি পর্বেই আমরা আপনাদের জানাই এবং আপনাদেরকে বলি, আপডেট করি যে এই অনুষ্ঠান কিন্তু বাংলার মানুষের অনুষ্ঠান। যে খবরের ভেতরের খবর, যা যা ডেভেলপমেন্টস ঘটছে, যেগুলো আমরা প্রয়োজন মনে করি যে আপনাদের সঙ্গে শেয়ার করার, আপনারা দেখুন, জানুন, জানান, সেগুলো কিন্তু আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। বিজেপিতে তৃণমূলীকরণ, কারণ তৃণমূল থেকে কিন্তু বিজেপিতে ইতিমধ্যেই ৩ জন অফিসিয়াল, অনেকেই কিন্তু আনঅফিসিয়ালি চলে গেছে এবং সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আলোড়ন পড়ে গেছে। এবার এই নিয়ে আমরা প্রতিটি পর্বে এই 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 উইকে আমরা বলেছিলাম যে আমরা আলোচনা করব। এবার আজকে অনুষ্ঠান শুরু করবার আগেই, আজকে প্যানেলে কারা কারা আছেন ইন্ট্রোডিউস করার আগেই আপনাদের রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের বাইটও আমরা গতকাল দেখিয়েছি, তার আগের দিনও দেখিয়েছি। আজকে আপনাদের যে বাইট দেখাবো আপনারা শুনুন, তারপর আজকের পর্বে আলোচনা আসবো। কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। মানে এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। শুনলেন, আমরা গতকালকেও কিন্তু দিলীপবাবু যা বলেছিলেন অন্য একটি পার্ট চালিয়েছিলাম এবং তার আগের দিন অর্থাৎ সোমবারও কিন্তু চালিয়েছিলাম। তা আমাদের প্রশ্ন, মানুষ অর্থাৎ আপনারা যে পরিবর্তন আনলেন, যে তৃণমূলকে সরালেন, যে সিন্ডিকেটবাজিকে সরালেন, যে দুর্নীতিকে সরিয়ে আপনারা নতুন সরকার অর্থাৎ দুর্নীতি মুক্ত সরকার আপনারা আনলেন, সেই কিন্তু একই জিনিস মানুষ কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে পার্থক্যটা কোথায় গেল। বিজেপির মুখপাত্র গতকাল পর্বে ছিলেন, তার ভার্সন আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আগামী দিনেও কিন্তু তাদের মুখপাত্র থাকবে শাসক দলের, এই তাদের আরো কি লেটেস্ট ভার্সন আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমরা এটা দিয়ে শুরু করবো এবং তারপর বিহারের উপনির্বাচনে কিন্তু বিজেপি হেরে গেছে। এটা কি ইন্ডিকেট করে? আমরা গতকালকেও কিন্তু এই নিয়ে পর্ব করেছি, আজকেও আমরা ডিপলি অ্যানালিসিস করব। আপনাদের সাথে পরিচয় করে দাও আজকের প্যানেলে কারা কারা আছেন। আমাদের সঙ্গে আজকে আছেন কৌস্তব চ্যাটার্জি, সিপিএম নেতা। আমাদের সঙ্গে আজকে আছেন কোহিনুর মজুমদার, মুখপাত্র তৃণমূল কংগ্রেস, এবং আমাদের সঙ্গে আছেন প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ ব্যানার্জি। আপনারা তিনজনকেই আজকের পর্বে স্বাগত। আমি প্রথমেই কৌস্তব দা আপনাকে দিয়ে শুরু করি। আপনার দর্শকদের, বাংলার মানুষকে শোনালাম রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন এবং বিজেপির রাজ্য সভাপতিও কি বলেছেন, গতকালকে আপনারা শুনেছেন। কৌস্তবদা, তাহলে তৃণমূল থেকে বিজেপি অফিসিয়ালি ৩ জন, আনঅফিসিয়ালি কতজন বলুন? আমরা তো আগেও বলেছিলাম যে আসলে শোরুমগুলো আলাদা, গুদামটা একই। মাল যে গুদাম থেকে আসে, গুদামটা একই। আমরা এটা আগেও বলেছিলাম যে দুই ফুল। এখন আমরা শুধু বলেছিলাম এমনটা না, বিজেপি তো বলা শুরু করেছে যে আমরাই তৈরি করেছিলাম তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অপরাধ তো দুর্নীতি না। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে পশ্চিমবাংলায় একটা অসভ্য, বর্বর এবং ফ্যাসিস্ট দলকে পশ্চিমবাংলায় জায়গা করে দেওয়া। ওই যে দেখেছেন গোটা দেশ জুড়ে গেঞ্জি স্লোগান দিতে আরম্ভ করেছে, মোদি জব ডরতা হে হিন্দু মুসলিম করতা হে। প্রশ্নটা তো হিন্দু মুসলমানের নয়, সে তো এখন বাকিপুরায় এসছে, তাতিয়া এসেছে, এরপর যেখানে ভোট হবে বিজেপি হারবে। এখন কথা হচ্ছে আপদ আউট বিপদ ইন। ও বলেছিল ভয় আউট ভরসা ইন, আমি বলছি আপদ আউট বিপদ ইন, চোর আউট ডাকাত ইন। যা এখানে তৃণমূল কংগ্রেস করিয়াছে সব বিজেপির থেকে শিখিয়াই করিয়াছে। আর মুকুল রায় তো বলেই দিয়েছিলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি। এর সাথে আমি আরেকটা কথা বলবো, ওই শ্রমিক ভট্টাচার্য তো বলেছেন তার 15 মিনিটের মধ্যেই তো ঘটনা ঘটেছে যে বিজেপির মণ্ডল সভাপতিকে ডিম ছড়িয়েছে। তো হবে এরকম, এখন যে অসন্তোষ এবং একটা মিডিয়ার অংশ যেভাবে অসন্তোষকে দেখাচ্ছেন, ডিম ফিম ছোড়া হচ্ছে, এখন সবাইকে আবার ডিম ছোড়া হচ্ছে না। কিছু লোক এখন ভালো তৃণমূল সেজে গেছেন, কিছু এখন সুযোগ পেয়ে এখন তারা 4 তারিখের আগে যা বলেননি 4 তারিখের পরে তা বলতে আরম্ভ করেছেন। এবং 65 জন এমএলএ তারা এখন ভালো তৃণমূলের এবং শুভেন্দুবাবুর পকেটে ঢুকে গেছেন তারা। আবার 20 জন এমপি তারা আবার এনসিপিআই আসলে এনডিএতে তারা আছেন, ভালো তৃণমূলে আছেন। এখন আমার কথা হচ্ছে পাড়ার তৃণমূলের নেতাদের যারা এই 20 জন এমএলএর জন্য এবং 65 জন এমপির জন্য
65 জন এমএলএ এর জন্য আর 20 জন এমপির জন্য টাকা তুলতো, পাড়ার তৃণমূলের নেতাদের শুধু টপ টপ জিম ছুড়বেন, আর এরা কি এ হয়ে যাবে? তাহলে আমরা এই কথাটাই বলেছিলাম, তাহলে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তৃণমূল কংগ্রেসের একটা দল, সেই দলটা কোন জায়গায় গেছে, কোন জায়গায় যে একটা যে নাকি 2 নম্বর নেতা ছিল সে বিদেশ যাওয়ার জন্য পালাচ্ছে, খালি বলছে আমি বিদেশ যেতে চাই, বিদেশ যেতে চাই। এতদিন দেখলাম তৃণমূল কংগ্রেস অন্য লোকের বাড়ি দখল করতো, এখন দেখছি তৃণমূল কংগ্রেস সে তার নিজের বাড়ি দখল করছে। মানে আমি বুঝতে পারছি না, মানে কে তৃণমূল, কে তৃণমূল নয়, কে শুভেন্দুর পকেটে, কে বিজেপির পকেটে, কে এনসিপিআই। মানুষ দেখুন, এই যে এটা তো ইয়ার্কির ব্যাপার না, 1 কোটির ওপরে 2 কোটির কাছাকাছি মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট দিল, সে হেরে যেতে পারে, কিন্তু তাহলে ভোট দিল কেন? বিজেপি বিরোধিতার জায়গা থেকে ভোট দিল। তাহলে যে মানুষগুলো এই লোকগুলোকে ভোট দিল, এই 65টা লোক, তারা শুধু নিজের ধান্দাবাজির জন্য এবং সিবিআই, ইডি এবং নানান ধরনের মামলা আছে তাদের বিরুদ্ধে বলে ভয় তারা বিজেপির পকেটে ঢুকে যাচ্ছে। তো এইটাই তো আমাদের রাজ্যের অবস্থা। এর থেকে যদি 40-50টা বামপন্থীদের এমএলএ থাকতো বিধানসভায়, তাহলে বুলডোজারের নামে চালাতে পারতো না। সাহস হতো নাকি বুলডোজার চালাতে? আসবো আবার। কোহিনুর, প্রথম কথা হলো কৌস্তবদা একদম পরিষ্কার বলছে ভালো তৃণমূল। এই ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল মানুষ তো জানতে চাইবে, এই ডিফারেন্সটা কোত্থেকে চলে এলো। আর দ্বিতীয়ত শুভেন্দু অধিকারীর পকেটে, তার মানে রাজ্যের কোনো বিরোধী নেই, বলো। না, একটা জিনিস হচ্ছে, আমরা এই ভালো তৃণমূল খারাপ তৃণমূলের ব্যাপারটা, ভালো সিপিএম খারাপ সিপিএম থেকেই মানে লেগাসিটা এসছে। যখন বন্ধের বিরোধিতা করার জন্য তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সেন্সাস করেছিল পার্টি, তো যাই হোক, পার্টির মধ্যে ইন্টারনাল লড়াই ইত্যাদি ইত্যাদি যখন সিপিএম সরকারে ছিল তার মধ্যেও আছে। ধরে নিলাম আমাদের বিধায়ক নাকি শুভেন্দু অধিকারীর পকেটে টকেটে ইত্যাদি, এরকমটা কোনোটাই নয়। আমরা তৃণমূল কংগ্রেস এবং আমরা পশ্চিমবাংলায় বিরোধী দল, কিন্তু বামপন্থী মানে বামপন্থী যদি আমি সিপিআইএম ধরি, তাহলে একজন বিধায়ক নির্বাচিত হয়েছে। আমরা দেখলাম যেদিন ওই ককরোচ পার্টি এবং ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, সেখানে কিছু সাংবাদিক প্রহৃত হয়েছেন বটে। সিপিআইএম এর সুজন চক্রবর্তী যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, তার একেবারে পরের দিন উল্টো দিকে আমরা একটা ভিডিও, আপনি ভিডিওটা মনে আছে কিনা জানি না, কৌস্তব বাগচি সিপিএম এর বিধায়কের বুকে কালো ব্যাজ বাঁধতে বাঁধতে বলছেন এটা তো এই, উনি বলছেন হ্যাঁ। আপনি প্রতিবাদ করছেন তো, বলছে হ্যাঁ। তারপর সেই মিছিলেই বিজেপির বিধায়কদের সেই মিছিলেই উনি হেঁটেছেন। তৃণমূল কংগ্রেসেই আছে। আমাদের পোল ডেবাকেল হওয়ার পর, ভোটে হারার পর আমাদের নিশ্চয়ই পর্যালোচনা করা উচিত যে আমাদের কি ঠিক কি ভুল হয়েছে। যদি দলের কেউ ভুলটাকে ভুল না ধরে ঠিক বলেই সেটাকে প্রচার করে, তাহলে তো আমরা জীবনে নির্বাচন জিতবো না। আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে এবং সত্যিটা স্বীকার করতে হবে যে এই জায়গাটা আমাদের এই ভুল হয়েছিল, আমাদের ঠিক করতে হবে। তো সেই জায়গাটা দাঁড়িয়েই আমরা করছি। এবার রইল বাকি এনসিপিআই তারা একটা নতুন রাজনৈতিক দল করেছে এবং এটা তো নিশ্চয়ই আত্মসমালোচনা করার জায়গা আমি নেই। একটু ইন্টারাপ্ট করি কোহিনুর, যে ছবি দর্শকরা এই মুহূর্তে দেখছেন, গতকালকে মুখ্যমন্ত্রী দিল্লিতে এনসিপিআই এর যে দল এই মুহূর্তে এনডিএ-কে সাপোর্ট করার জন্য তাদের সঙ্গে মিটিং করেছেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কিন্তু আমরা সেই পাঠও রেখেছি। খালিদুর রহমান, আবুতাহের খান এবং ইউসুফ পাঠান কিন্তু তাদের ছিলেন। বিজেপির মুখ্যমন্ত্রী, এনসিপিআই মুখ্যমন্ত্রী না, আমি অন্যকে বলছি না, বিজেপি নেই, এটা কি করবো আমি, এটা এনসিপিআই এর মুখ্যমন্ত্রী না, কিন্তু রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী চলে গেলেন পুরনো বন্ধুদের কাছে। এবার যারা এনসিপিআই তে গেছেন, এটা তাদের মতামত, তারা গেছেন। এটা তো, আমি তো এনসিপিআই এর মুখপাত্র না, আমি জানিও না তারা কেন গেছেন। কিন্তু এটা তো ঠিক যে এখানে যারা যারা আছে তাদের মুখ্য ভূমিকায় দেখা গেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেশি বলতো। অর্জুন সিং কেন বিজেপিতে ফেরত চলে গেল? না আমরা টিকিট দিলাম না। কাকে টিকিট দিলাম? যাকে টিকিট দিলাম সে এখন ওখানে চলে গেছে, সে গিয়ে বলছে আমাকে সম্মান দাও, আমাকে সম্মান দাও। কিন্তু এটা তো আত্মসমালোচনা করার জায়গা আছে যে আমাদের বিধানসভাতে এই একাধিক দল পরিবর্তন হয়েছে, এটা তো তাও ডিফেকশন ল মেনে হয়েছে, 2/3 গেছে। আমাদের বিধানসভাতে এরকম হয়েছে যে 2/3 মেনে যায়নি, দীর্ঘদিন অন্য প্রতীকে জেতা বিধায়করা রয়ে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আত্মসমালোচনা করার জায়গা আছে। এ পথ আমরাই দেখিয়েছিলাম গত 15 বছরে। আজকে যখন এই পথ অন্যরা অনুসরণ করছে তাদের ক্ষমতা পেয়ে, তখন সেক্ষেত্রে আমার মনে হয় যে ওদেরকে আর বেশি কিছু বলার নেই। অন্তত দে হ্যাভ ফলোড দি ডিফেকশন ল।
এবার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনারা যে প্রশ্ন করলেন 3 জন নেই, অঙ্কর বিচারে তৃণমূল কংগ্রেস এর যে 8 জন আছে সংসদীয় দলে, সে 8 জনের মধ্যে 3 জন আমার এনসিপিআই তে যাবে বা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমি শুনছিলাম, সবটাই স্পেকুলেশন। কিন্তু সেটাও যেমন সম্ভব নয়, কারণ কি 8-এর 2/3 যেতে হবে, আবার এই 20 যখন ভেঙে বেরিয়ে আসতে হবে, যে 20 যখন একসাথে সই করে ভেঙে বেরিয়েছে এবং স্পিকার সেটাকে অ্যাফার্ম করেছেন যে হ্যাঁ ঠিক আছে, তখন 20 আবার 2/3 কিন্তু বেরিয়ে আসতে হবে, যেটা 14-র কাছাকাছি হতে হবে। সেক্ষেত্রে 3 জন বিধায়ক, মানে 3 জন বিধায়ককে আমি বলতে শুনেছি, তারা নিজেরাই কনফিউজ। 3 জন সাংসদ, তারা বিজেপিতে আছেন না এনডিএতে আছেন না এনসিপিআইতে আছেন না তৃণমূলে আছেন, তারা নিজেই ঠিক করে বলতে পারছেন না। তারা মুখ্যমন্ত্রীর মিটিংয়ে গেছেন কিন্তু এনডিএ মিটিংয়ে যায়নি। স্বাভাবিক, এটা তো নিশ্চিত যে মানুষ বিশ্বাস করে বিজেপি একটি সাম্প্রদায়িক দল। সেখানে মুর্শিদাবাদের মতো জায়গায়, যেখানে মাইনরিটি প্রধান লোকসভা, সেখানে দাঁড়িয়ে বিজেপির সঙ্গে থেকে নির্বাচনে পুনরায় জেতা আর মাঠে নেমে কাজ করা তো মুশকিল। বেশ, আমরা সত্যজিৎ স্যারের কাছে আসবো। তার আগে ঠিক এই প্রসঙ্গেই এনসিপিআইতে অর্থাৎ যে 3 জনকে নিয়ে কথা উঠলো, খালিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান, ঠিক এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি জানিয়েছেন দেখুন। দেখুন, আমি যতদূর জানি 20 জন এনসিপি এর সাংসদ এনডিএতে যোগ দিয়েছে। এখন যাবেন কি যাবেন না সেটা তাদের নেতৃত্বে দেখার বিষয়, সেটা আমার সিলেবাসের মধ্যে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, দেশে তো এখন তুগলকের শাসন নেই, মোগলের শাসন নেই, তাই এই সমস্ত দ্বিচারিতার থেকে দূরে থাকো। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, এই নাটকও কিন্তু মানুষ হজম করবে না। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্য ঠিক এনসিপিআই নিয়ে কি বলেছেন। আমি দুজনের কাছে আসবো, কৌস্তব দা এবং তার সঙ্গে কোহিনুর। তার আগে সত্যজিৎ স্যার, আপনি পরিষ্কার শুনলেন, আপনার ভার্সন বাংলার মানুষ জানতে চায়, বলুন। দেখুন, একটা কথা হচ্ছে, এই যে লাস্ট ইলেকশন যেটা হলো 2026-এ, বাংলার মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে বিজেপিকে এবং এক্সপেকটেশন ইজ ভেরি হাই। বাংলার পিপল সাধারণভাবে এই যে ভোটটা দিয়েছে তাদের উপায় ছিল না। আমি ব্যক্তিগতভাবে প্রশাসনিক অফিসার হিসেবে মনে করি, যদি ফের তৃণমূল কংগ্রেস আসতো তাহলে কিন্তু ইতিমধ্যেই হয়তো প্রচুর খুন খারাপি হতো এবং কারাপশন লেভেলটা মোটামুটিভাবে প্রায় 100 গুণ বেড়ে যেত, এটা আমার ধারণা। এবং সাধারণ মানুষ এমন হয়েছে, আমি যখন সকালবেলা দেশপ্রিয় পার্ক কিংবা আমাদের আমাদের লেকে হাঁটি এবং জগিং করি, সাধারণ মায়েরা তাদের স্কুলে তাদের ছেলেদেরকে দিয়ে এসে অনেক প্রবলেম হয়তো আমার কাছে বলে, এটা কি করব এটা কি করব, তখন কিন্তু তারা কিন্তু অনেকে বলেছে, এটা আমি আপনাদের চ্যানেলে বলছি, এটা আমার কথা নয়, তারা বলছে স্যার, যেদিন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে সেদিন থেকে যেমন আমরা ভগবানের কাছে আমার ছেলে মেয়ের জন্য প্রার্থনা করি, স্বামীর জন্য প্রার্থনা করি, আরেকটা প্রার্থনা করি যেন তৃণমূল কংগ্রেস এই ইলেকশন যেন না যেতে। কারণ আমরা বৃতশ্রদ্ধ হয়ে গেছিল সাধারণ মানুষ। এবং শুধু তা নয়, এমনভাবে কমিউনালিজম জিনিসগুলোকে, সাম্প্রদায়িকতার বিষটা এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং পর মানে যেগুলো বললে হয়তো অনেক সময় লাগবে, এইগুলো অটোমেটিক্যালি সাধারণ মনের মধ্যে হিট করেছিল বলেই ব্যাপকভাবে ভোটটা পড়েছে এবং সেটা শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার হয়েছেন। এবার যেই প্রশ্নগুলো আপনি বারবার বলেছেন যে এত ঢুকে গেল, এরা বেরোলো, এরা করবে কি করবে না, দেখুন, শুভেন্দু অধিকারী কিংবা শ্রমিক ভট্টাচার্য কিংবা যারা এখানে রয়েছেন, দিলীপ ঘোষ কিংবা অন্যান্য, এটা আমি আমার মত বলছি, আমি কোনো পলিটিশিয়ান নই, তারা কিন্তু এখান থেকে কিছুই এটা করতে পারবে না। এগুলো সম্পূর্ণটাই কেন্দ্র থেকে এবং দিল্লি থেকে চালিত হচ্ছে। কারণটা একটু বলি, কারণ দিল্লিতে বিজেপির অনেকগুলো জিনিস, যে অনেকগুলো বিল পাস করাতে হবে, যেইগুলো ইলেকশনের মধ্যে বিজেপি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছিল এগুলো আমরা পাস করাবো। সেই পাসগুলো করাতে গেলে যে 2/3 মেজরিটি দরকার ছিল, সেটা রাজ্যসভা এবং লোকসভায় ছিল না। অটোমেটিক্যালি তাদের সেইগুলো নেওয়ার জন্যই এই যে দেখতে পাচ্ছেন যে এনসিপি এর 20 জনকে আলাদা করে কভার করা হয়েছে, 3 জনকে রাজ্যসভা থেকে পদত্যাগ করার সাথে সাথে বিজেপিতে ঢোকানো হয়েছে। এগুলো তারই রূপান্তর। আলটিমেটলি যে লক্ষ্যের দিকে বিজেপি এগিয়ে যাচ্ছে, সেই লক্ষ্য পূরণের জন্য এদেরকে ঢোকানো হয়েছে। কোনো তাত্ত্বিক বিশ্লেষণ কিংবা এরা খুব ভালো পলিটিশিয়ান কিংবা সৎ পলিটিশিয়ান কিংবা এরা তা কিন্তু নয়।
এদেরকে নিত সংখ্যার ভিত্তিটা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে, এই বলাটা আমি বিশ্বাস করি। আর একটা লাইন বলে শেষ করছি, সেটা হচ্ছে দেখুন, অনেক এই 3 মাসের মধ্যে বর্তমান সরকার অনেক ডিসিশন নিয়েছেন, যেগুলো হয়তো শুনতে হয়তো লাগছে ভালো কিংবা করছেও হয়তো ভালো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা জিনিসকে কভার করে করা দরকার ছিল বেশি অনেক, যাতে আমার মনে হয় সাধারণ মানুষের বিক্ষোভটা যেন না হয়, এবং আগামী দিন যেন সাধারণভাবে বুঝতে পারে যে না, নতুন সরকারের কাছ থেকে আমরা যেটা আশা করেছিলাম সেটাই পেয়েছি। এবং সার্বিকভাবে আমি বিশ্বাস করি, যদি যারা গত 15 বছরে যারা শাসনে ছিল, তাদেরকে যদি আবার এই তোলাবাজ এবং সিন্ডিকেট রাজকে যদি ফিরিয়ে নিয়ে আসা হয়, বিজেপির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আগামী দিন অপেক্ষা করে থাকবে, মুখ কিন্তু খুঁজে নেবে। একদম ঠিক এখান থেকেই আমি কৌস্তবদার যাবো, তারপর কোহিনুরের কাছে আসবো। যে সত্যজিৎ স্যার পরিষ্কার বলছেন, মর্নিং ওয়াক করতে গিয়ে অনেক বাচ্চারা স্কুলে যখন তাদের মা বাবারা দিতে যান, তারা বলছে এতটাই বীতশ্রদ্ধ যে আমরা কিন্তু প্রার্থনা করেছি যাতে তৃণমূল কংগ্রেসের না ফিরত আসে। কিন্তু যা ঘটছে, অফিসিয়ালি 3 জন, আনঅফিসিয়ালি কতজন, এই প্রশ্ন কিন্তু আমরা করেছিলাম। কৌস্তবদা, যদি সেটা চলতে থাকে এবং যে কনসার্ন ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য থেকে বিজেপির অনেক সিনিয়র লিডাররা করতে শুরু করেছেন, গতকালকে আমাদের অনুষ্ঠানে কিন্তু বিজেপির মুখপাত্র সে কথা বলেছেন, এটা আলটিমেটলি আগামী দিনে কি বার্তা দেবে কৌস্তবদা? শ্রমিকবাবু কি বলেছেন আমরা তো শুনেছি। শ্রমিকবাবু বলেছিলেন কোনো তৃণমূল কংগ্রেসকে নেওয়া যাবে না, সেগুড়ে বোল্ডার। তো এইসব কথা বলে লাভ কি আছে? যা বলিতেছি তা করিতেছি না, যা করিতেছি তা বলিতেছি না। তখন উনি কি বলছেন আমি বলতে পারবো না, কিন্তু আমি দেখলাম কালকে, তো দেখলাম ওনার ভাষণের 15 মিনিটের মধ্যে বিজেপির সভাপতি, বুথের সভাপতি, মণ্ডলের সভাপতি তাকে ডিম ছুঁড়ে মারল। আবার দেখলাম বালি চুরি হচ্ছে, সেখানে বিজেপির এক নেতা কালকেই প্রায় 1 লক্ষ টাকা চেয়ে ধরা পড়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আমি ওইসব কথা ছাড়ুন না, সব তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ বাঁচার জন্য এমএলএ এমপিরা যেরকমভাবে যাচ্ছে বিজেপির সাথে, বিজেপিকে ম্যানেজ করে যেভাবে চলে যাচ্ছে, পুরনো দলের মুখ্যমন্ত্রীর পাশে চলে যাচ্ছে, সেই রকমভাবে নিচের দিকের বহু লোক, এই ওচারা নিচের দিকে যারা মাল কামানোর জন্য তৃণমূল কংগ্রেস করতো, তারাতে বিজেপিতে তারা যেতে বাধ্যই হবে, এবং বিজেপিতে যাবে, তার লাইন আপও শুরু হয়ে গেছে। সেটা স্বাভাবিক, সেটা কোনো অস্বাভাবিক না। কিন্তু স্যার একটা ইম্পর্টেন্ট কথা বলছে, কথাটা ভালো করে শুনেছেন কিনা আমি জানি না, আমি দর্শকদের বলবো যে বিজেপি কোনো কাকে ব্যক্তি দেখছে না, বিজেপি ইজ ডিলিং উইথ নাম্বারস। তার ডিলিমিটেশন করতে হবে। উনি যে নতুন সাংসদ করেছেন, হল করেছেন, তাতে সিট কত? তাতে তো 550 সিট না, তাতে 900-র কাছাকাছি সিট। কেন, কি কারণে? ওনাদের যেভাবেই হোক পপুলেশনের ভিত্তিতে, শুধু ডেমোগ্রাফি না, পপুলেশনের ভিত্তিতে লোকসভা সিট করতে হবে। দেখুন, আলোচনার মধ্যে এসে গেছে যে পশ্চিমবাংলায় দরকার 63টা সিট হবে। এবং আচ্ছা, পপুলেশনের ভিত্তিতে যদি সিট হয়, তাহলে সবচেয়ে বেশি সাফার করবে কে? সাফার করবে সাউথ ইন্ডিয়া, কারণ তারা অনেক দিন ধরে পপুলেশন কন্ট্রোল করা আছে, এবং দেশের পপুলেশনের সিংহভাগ আছে উত্তরপ্রদেশে, বিহারে, ঝাড়খণ্ডে, মধ্যপ্রদেশে, এবং যেখান থেকে বিজেপি ভাবছে বোধহয় বিরাট কিছু করিয়া হচ্ছে সামনে আসিব। ওই রেজাল্ট যা বেরিয়েছে বাই ইলেকশনের, তাতে ক্লিয়ার হয়ে গেছে জেন জি, মানে অতীতে আমরা দেখতাম মদন মিত্র রাত্রি 12টার সময় লাইভ করতেন, এখন দেখছি যে প্রধানমন্ত্রী রাত্রি 12টার সময় লাইভ করছেন। প্রধানমন্ত্রী বলছেন জেনজিকে নাকি ক্ষমা করে দিয়েছেন। আরে আপনি হেরে গেছেন জেনজির কাছে, ভারতবর্ষের জেনজির কাছে হেরে গেছেন আপনি। নিট পরীক্ষায় বারবার দুর্নীতি, ধর্মেন্দ্র প্রধানের ওটা রেজিগনেশন না, ওটা আসলে আপনার রেজিগনেশন। E20 পেট্রোল নিয়ে যে অবস্থা হয়েছে, সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে, আর মানুষ বিজেপিকে, পশ্চিমবাংলায় সবে সরকারে এসেছেন, পশ্চিমবাংলায় একটু হানিমুন পিরিয়ড আছে। আমরা তো অনেকগুলো জেনারেশন দেখলাম, 2006 যারা সিপিআইএম, তারাই 2011 তৃণমূল কংগ্রেস, তারাই 2026 বিজেপি, এসব তো দেখছি। তো এখন মেজরিটির পক্ষে মানুষ থাকতে ভালোবাসে, কি করা যায়? আমি তো উল্টো কথা বলি শান্তনু। ধরো আমরা এই সত্যজিৎ বাবু, আমি, কোহিনুর, তুমি যদি ম্যারিনা বিচে গিয়ে বসে থাকি, সেখানে যদি একটা ভুট্টাওয়ালা আসে বাংলায় কথা বলে, আমি তার সাথে কথা বলতে আরম্ভ করে দেবো। আবার ধরো মার্কিন যুক্তরাষ্ট্রে গেছি, হয়তো আমরা কোনোদিন হয়তো যেতে পারবো না, যাইনি কোনোদিন, আমি বলছি কথার কথা। মার্কিন যুক্তরাষ্ট্রে গেছি, একটা পাঞ্জাবি এলো, সে অনেকদিন কোনো ইন্ডিয়ানের সাথে দেখা হয়নি, তার সাথে আমি কথা বলতে আরম্ভ করবো। দিস ইজ মাইনরিটি। মাইনরিটিও থাকতে হয়। এটা তৃণমূলের সাংসদরাও বুঝতে পারছে না, কারণ দুর্নীতি করেছে। এমএলএরাও বুঝতে পারছে না, কোন সময় মাইনরিটির জায়গা থেকে নিজেকে বিচার করতে হয়। আর এই মেজরিটির দপদপানি কোনোদিন চিরস্থায়ী হয় না। আচ্ছা, বিরোধিতা করা যাবে না? ইন্ডিয়া ইজ বিজেপি নাকি? বিজেপি ইজ ইন্ডিয়া নাকি? বিজেপির বিরোধিতা মানে কি দেশদ্রোহিতা নাকি? এসব কথা বললে হবে নাকি?
বেশ এই জায়গায় গেলে বিপদ আছে। বেশ কোহিনুর তোমার কাছে আসবো, কিন্তু তার আগে কৌস্তবদা যে কথাটা বললো যে জেনজির আন্দোলনের জন্যই কি বিহারের যে উপনির্বাচন অর্থাৎ বাঁকিপুরের যে উপনির্বাচন হচ্ছে সেখানে কিন্তু জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোর, ভোট কুশলী প্রশান্ত কিশোর ক্যান্ডিডেট হয়ে কিন্তু বিজেপিকে হারিয়ে দিয়েছে। এটা কি রিফ্লেক্ট করে, এটা নিয়ে আমরা গতকালকেও আলোচনা করেছি, আজকে আরো অ্যানালিসিস করব। কিন্তু প্রশান্ত কিশোর কি বলেছেন জেতার পর এবং যখন তিনি সার্টিফিকেট নিচ্ছেন, শুনুন। जी बिल्कुल बांकीपुर का जो चुनाव हुआ है वो बांकीपुर के विधायक को चुनने के लिए नहीं हुआ है। पहले दिन से ही हम लोगों ने एजेंडा जो रखा था कि हम लोगों का लक्ष्य ये रहा है कि बिहार में जो एनडीए को भाजपा को बहुमत मिला है तो हम लोगों की ऐसी अपेक्षा है कि एक अच्छा आदमी बिहार का नेतृत्व करे ताकि बिहार का विकास हो, बिहार के बच्चों का विकास हो, यहाँ पढ़ाई हो, शिक्षा हो, रोजगार हो, पलायन बंद हो। तो बांकीपुर का जो आज मैंडेट आया है ये सिर्फ विधायक नहीं चुना गया है, बांकीपुर की जनता ने भाजपा के केंद्रीय नेतृत्व को ये मैसेज दिया है कि आप सम्राट चौधरी की जगह किसी बेहतर व्यक्ति को बिहार में मुख्यमंत्री बनाइए, बिहार की भी चिंता कीजिए। बिहार के लोगों को सिर्फ 5 किलो अनाज के नाम पर, जातियों के नाम पर वोट लेने का मशीन मत समझिए। जितनी चिंता आप गुजरात की करते हैं उतनी चिंता न भी हो, कम से कम उसकी आधी चिंता भी बिहार की कीजिए। हम लोग भी वोट देते हैं, हम लोग के बच्चे बाहर जाकर 10-15 हज़ार रुपये में मजदूरी करें, ये उचित नहीं है। तो अगर मोदी जी को चिंता गुजरात की है, वहाँ से 25 एमपी जाते हैं, बिहार से 40 एमपी जिता कर जाता है, हम लोग का भी हक है, हम लोग के बच्चों সে ক্যান্ডিডেট হয়ে কিন্তু যে রাজ্যে বিজেপির সরকার সেই রাজ্যের উপনির্বাচন বা ইলেকশন, যেটা জেনারেলি কিন্তু সরকারের পরেই যায়, সেখানে কিন্তু বিজেপি হেরে গেল। এটা কি ইন্ডিকেট করছে? সত্যি কি জেনজি মুভমেন্টের আলটিমেটলি কিন্তু জেনজিরা কি মুখ ফিরিয়ে নিল? এটা কতটা অ্যালার্মিং কোহিনুর? দু তিনটে জিনিস, একটা হচ্ছে ডিলিমিটেশন নিয়ে বলি। আমি যতটা অঙ্ক পড়াশোনা করেছি সেফালজিতে, ডিলিমিটেশন যদি উত্তরপ্রদেশে বিজেপি ইলেকশন জিতলো, উইচ ইজ ফেয়ারলি ইম্পসিবল, আর সমাজবাদী পার্টির সাংসদরা গিয়ে বিজেপিতে জয়েন করলো সবাই মিলে, এরম ঘটনা যদি না ঘটে তাহলে ডিলিমিটেশন হওয়ার মতো বিজেপির কাছে অঙ্ক নেই। কারণ কি, যে বিজেপি অঙ্ক যেটা জুড়ছে সেটা হচ্ছে ডিএমকে। যদি ডিএমকে এইখানে সমর্থনের কথাটুকুও ভাবে তাহলে আমার মনে হয় চিরতরে ডিএমকে বলে পার্টিটা তামিলনাড়ু থেকে উঠে যাবে। এবং আমার আগের দিন দয়ানিধি মারানের স্টেটমেন্ট শুনছিলাম, পার্লামেন্টে স্পিচ শুনছিলাম ওই এক্সামিনেশন বিল, অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে। আমার তাতে কখনো মনে হয়নি যে উনি বিজেপির প্রতি খুব একটা নরম। এক, দু নম্বর হচ্ছে বাঁকিপুর আপনারা সবাই জানেন, বাঁকিপুর যদি একদম বিজেপির গড় বলে পরিচিত। বিজেপি কোনোদিন এখানে 60% নিচে ভোট পায়নি। মানে ধরুন বাম জামানায় আরামবাগ যেরকম ছিল, বা তৃণমূল জামানায় বা বাম জামানায় কেশপুর যেরকম ছিল, এখানে মার্জিন 1 লক্ষ ভোটের মার্জিন ছাড়িয়ে যেত। সেরকম একটা সিটে কিন্তু আমি নির্বাচনটা অন্যভাবে দেখেছি। আমি নির্বাচনটায় দেখলাম যে বিজেপি একটা গ্রস ক্যালাসনেসের মধ্যে চলে গেল। বিজেপির ক্যান্ডিডেট চেঞ্জ হয়ে গেল, ক্যান্ডিডেটের নমিনেশন ফর্ম রিজেক্ট হয়ে গেল। নিতিন নবীন তিনি জাস্ট বিদায়ী বিধায়ক, তিনি প্রচারে পর্যন্ত এলেন না। এবং প্রশান্ত কিশোর, আসলে বিজেপি বরাবরই এরকম একটা চেষ্টা করে একটা মাঝখানে, ওর সরাসরি বিরোধীর মাঝখানে একটা নরম বিরোধী, একটা সেফটি ভালভ রাখার জন্য। আমার ধারণা, আমার বিশ্বাস এটা নয়, আমার বিশ্বাস প্রশান্ত কিশোর একেবারেই বিজেপি বিরোধী। কিন্তু বিহার বিধানসভা নির্বাচনে যে বিরোধী জোট, সে বিরোধী জোটে পার্টিসিপেট না করে আরেকটা অ্যাঙ্গেল খুলে দেওয়া এবং তারপর দাঁড়িয়ে বাঁকিপুরের মতো সেফ সিটে বিজেপি এরকম ক্যান্ডিডেট পাল্টাচ্ছে, এই করছে ওই করছে দিয়ে তারপর যেতে, এবং প্রশান্ত কিশোরের জেতার পর স্টেটমেন্টে অ্যান্টি বিজেপি না, তুমি আমাকে একটু দাও, একটু গুড বিজেপি, ব্যাড বিজেপি অ্যান্ড গুড বিজেপি, লাইক মোদি ইজ গুড বিজেপি, সম্রাট চৌধুরী ইজ ব্যাড বিজেপি, এই স্টেটমেন্টগুলো দেওয়া, আই এম স্মেলিং র্যাট লিটল বিট। আমার মনে হয়েছে বিজেপি বিরোধী হিসাবে একজন, যে এটা প্রশান্ত কিশোরের জয় খুব একটা বিরোধীদের করবে। কারণ কি, আমরা যদি একদম পর্যালোচনা করি, নিশ্চিত যে জেনজি মুভমেন্ট একটা সাকসেসফুল মুভমেন্ট কৃষক মুভমেন্টের পর, যেখানে গভর্নমেন্ট পিছু হেঁটেছে, এটা ফ্যাক্ট। এবং এডুকেশন কিন্তু মিনিস্টারকে কিন্তু রিজাইন করতে হয়েছিল। কিন্তু
তিনটে যে উপনির্বাচন হলো, তিনটে উপনির্বাচনে 2-1 কিন্তু 2-1 ফলাফল হলেও বাঁকিপুরটা যদি আমি বাদ দিই, মানে বাঁকিপুরটা যদি আমি বাদ দিই, তাহলে কিন্তু দাঁতিয়া। বিরোধীদের খুব ভালো রেজাল্ট হয়নি, কারণ কি দাঁতিয়া কিন্তু কংগ্রেসের বেটার সিট ছিল। রাইট 9% কংগ্রেসের ভোট কমেছে, ওখানে একটা আজাদ পার্টি না কি পার্টি দাঁড়িয়ে 22,000 ভোট কেড়ে নিয়েছে কংগ্রেসের। কংগ্রেসের কিন্তু ওখানে 9% ভোট কমেছে, ওটা কিন্তু কংগ্রেসের সেফ সিট ছিল। বিজেপি টু আর কি হ্যাঁ, ওই আর কি, ওই একই জিনিস, একই system। ওই একই সিস্টেম। তো এই একই সিস্টেম বিজেপি একটা ট্র্যাপ করছে কিনা, বেশ যে বিজেপির বিরুদ্ধে ভোটটা কোনো সেফটি ভালভে গিয়ে পড়লো এবং বিজেপি তাতে সুবিধা পেল, এটা হচ্ছে কিনা, এটাও যারা বিজেপি বিরোধী সারা ভারতবর্ষে তাদেরও কিন্তু মাথায় রাখতে হবে। সত্যজিৎ স্যার কিভাবে অ্যানালিসিস করবে, এটা কতটা অ্যালার্মিং 2029-এর আগে? দেখুন, এই যেই সিটটা নিয়ে আমরা আলোচনা করছি, যে আমরা আমাদের যে সামনে যারা বসে আছে ওরা তো পলিটিশিয়ান, আমি তো পলিটিশিয়ান নই, কিন্তু দুটো তিনটে কথা বলার দরকার আছে। এই সিটটা যে সভাপতি হয়ে গেলেন বিজেপি, এটা জানুয়ারি মাসে খালি হয়েছিল, এবং আলটিমেটলি এই বাকিপুর সিটটা রবিশঙ্কর প্রসাদ থেকে আরম্ভ করে উপর থেকে যারা দিল্লি থেকে ওরা এত ইজি হিসাবে নিয়েছিল যে এটা হাসতে হাসতে আমরা জিতবো, এবং এমন স্টেটমেন্টও করেছিল রবিশঙ্কর যে আমি যদি ওখানে গরু ছাগল দাঁড় করিয়ে দিই, গরু ছাগল কুত্তা বিল্লি কুকুর বিড়াল দাঁড় করিয়ে দিই, তাহলেও কিন্তু সে জিতবে। এই যে ভাষাগুলো, শব্দচয়ন, এই শব্দচয়ন কিন্তু ওখানকার লোকজন ভালোভাবে নেয়নি। যদিও যেই ভোটটা এখানকার যিনি হেরেছেন বিজেপি, সেই ভোটটা কিন্তু আগের বারের চেয়ে কিন্তু বেশি ভোট পেয়েছে 9,000। কিন্তু ঘটনা হচ্ছে যে এই বাকিপুরে এই প্রশান্ত কিশোর জিতেছে। প্রশান্ত কিশোর জিতার কিছু ক্লাসিফিকেশন আছে, জাতিগত ব্যাপারটা রয়েছে। আর একটা প্রধান জিনিস সেটা হচ্ছে যে বর্তমান যিনি সম্রাট চৌধুরী আছেন, ওখানকার যিনি মুখ্যমন্ত্রী, সম্রাট চৌধুরীর বিরুদ্ধে একটা চাপা স্রোত কিন্তু চলছে। কারণ সবাইকে মাথা রাখতে হবে যে সম্রাট চৌধুরীর এগেনস্টে অনেকগুলো ক্রিমিনাল কেস এখনো পেন্ডিং আছে। সেই ক্রিমিনাল কেস, তার যে খুব বিশাল চরিত্র ভালো, মানে আমি চরিত্র মানে ক্যারেক্টার বলছি না, মানে তার একদম কোনো কেস টেস বিহীন এরকম নয়, কিন্তু তার এগেনস্টেও কেস টেস রয়েছে। এইটা সাধারণভাবে উনিও এই সিটের জন্য খুব একটা বেশি যাতায়াতও করেননি, ইন্টারফেয়ারও করেননি, এবং সবাই ধরেই নিয়েছিল দিল্লি থেকে যে এই সিটটা খুব ইজিভাবে জিতে যাবে, বেশ সেই জন্যই দৌড়াদৌড়ি করেনি। কিন্তু এটা বেসিক্যালি অ্যালার্মিং। কিন্তু এই সিটটা হারার পরে একটা ব্যাপার, দুটো লাইন বলে আমি শেষ করছি, দুটো পয়েন্ট। আমরা বিরতি দেবো, হ্যাঁ হ্যাঁ, বিরতি। যে এটা দিয়ে এটা প্রমাণ করা যাবে বিজেপির এগেনস্টে যারা বলছে যে এই তো ইলেকশন কিনে নেয়, ইলেকশন কমিশনকে কিনে নেয়, কিন্তু ইলেকশন কমিশনকে যে কেনা হয় না, ইলেকশন কমিশন যে তার নিজের রীতিতেই চলে, সেইটা প্রমাণিত হইল বিজেপি হারার ফলে। আরেকটা প্রমাণিত হলো যে শক্তিশালী যদি বা টিম ওয়ার্ক হিসাবে গভর্নমেন্টও থাকে, তারা যদি অর্গানাইজ ঠিক মতো না করতে পারে, তাহলে কিন্তু সেখানে পরাজিত হতে হয়। বেশ যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভ করেছেন এবং বেশ কিছু কথা কিন্তু তার যেটা বলার ছিল মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য, তিনি কিন্তু বলেছেন। কিন্তু তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, খুব মানেটি শুনবেন, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন যে ভার্সনগুলো তিনি গতকালকে ফেসবুক লাইভে বলেছেন, ঠিক সেইগুলো কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন। এক্স্যাক্টলি অনেক কিছুই বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিছুটা পার্ট আমরা আপনাদের সামনে রাখবো। ঠিক কি বলেছেন দেখুন। তাই যেহেতু আমাকে রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না, কোনো রাজনৈতিক কর্মসূচির পারমিশন দেওয়া হচ্ছে না, আমাকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে, সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতান্ত্রিক অধিকার যা আমাদের আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 সংরক্ষিত আছেন সমস্ত সাধারণ নাগরিকদের জন্য, অন্য রাজনৈতিক দলগুলোকে পারমিশন দিলেও এটা হচ্ছে আমাদের চক্রান্ত করে, না থাকবে নাম, না থাকবে নিশানা। যদি রাজ্যের প্রধান এটা বলে, তো ন্যাচারালি রাজা যা বলে তার দ্বিগুণ করে তার পারিষদ। দেখুন, আমরা শোনালাম কিন্তু কিছুটা পার্ট শোনালাম। তিনি আরো অনেক কিছু বলেছেন, কিন্তু তিনি বলছেন যে তাকে রাস্তায় নামতে দেয়া হচ্ছে না, না থাকবে নাম, না থাকবে নিশানা। এক্স্যাক্টলি তিনি এটাই বলতে চাইছেন যে তিনি গৃহবন্দী হয়ে আছেন, তারা কিন্তু কোনো রকম কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে কিন্তু আমরা অ্যানালিসিস করব এবং তারপর আমরা
জঙ্গির মেলা কি বাংলায়, এটা নিয়ে কিন্তু কথা বলবো। কোহিনূর, প্রাক্তন না, মুখ্যমন্ত্রী কি বলেছেন? আমি বলো। অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এটা তো সত্যি উনি পারমিশন চেয়েছেন, গভর্নমেন্ট দেয়নি। গভর্নমেন্ট কেন দেয়নি, কি বৃত্তান্ত দেয়নি, এটা আমরা পর্যালোচনা করতে পারি, কিন্তু এ রাস্তাটা তো বিজেপির ঠিক করা রাস্তা নয় যে বিরোধী দলকে পারমিশন দেব না। বিরোধী দলের মিটিং করতে গেলে কোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হবে, এ রীতি তো বিজেপি শুরু করেনি, এটা হচ্ছে, এটা তো কোনো দ্বিমত নেই, আমাদেরও পারমিশন আটকাচ্ছে। তো এ রীতি শুরু করার কাণ্ডারি তো অন্য কেউ, তো ওনাকে আয়না দেখতে হবে যে কবে থেকে 2016-17 পর থেকে বিরোধী দল কোনো মুভমেন্ট করবে তার জন্য পারমিশন দেওয়া হতো না। ঠিক কিছু জায়গায় বিজেপির তরোয়াল নিয়ে মুভমেন্ট থাকতো, কিন্তু তাছাড়া 21শে জুলাই যে এবার ওখানে মিটিং করতে দিল না, আমরাও চেয়েছি। এটা 21শে জুলাই ক্লিপিং যেটা চলছে এই মুহূর্তে। সে 21শে জুলাইয়ের ওইখানে নিয়ম কি ছিল যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই অনুষ্ঠানটা করবে। তো স্বাভাবিক, এখন বিরোধী দল, তারা সরকারি দল, সেই প্রেসিডেন্টটা পেয়েছে, সুযোগটা পেয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করছে। শুধু আমি একটা তথ্য মনে করিয়ে দিতে চাই, সালটা 2009 হবে, আমার জানুয়ারি মাসটা মার্চ মাস মনে পড়ছে না। আপনি যদি রাসবিহারী এভিনিউ একটা অটো চালা নিয়ে গন্ডগোল হয়েছিল বোধহয়, রাসবিহারীর মোড়ে শোভনদেব চ্যাটার্জির একটা আইএনটিটিউসির অফিস আছে, এটা আধুনা লক্ষ্মী বোসের অফিস ছিল, মানে রাসবিহারী থেকে শাহনগর রোডের দিকে যেতে। সেই অফিসে ঢুকে পুলিশ লাঠি চালিয়েছিল। মমতাদি কোনো টারমিশন লাগেননি, সে মার্চ স্ট্রেট টু পাম অ্যাভিনিউ। তিনি পাম অ্যাভিনিউ চলে গেছিলেন, গিয়ে ওখানে রাত 3টে 3:30 অবধি বসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে। ঠিক ভুল, অনৈতিক নৈতিক সেটা নিয়ে আলোচনা করা যায়, ঘন্টার পর ঘন্টা আলোচনা, বাট সে সময় দাঁড়িয়ে বিরোধী দল একটা সাংসদ, আজকে তো মাপলে ঝোপলে সাংসদ বেশি আছে, 8টা আছে অন্তত, একটা সাংসদ ছিল, সেই একটা সাংসদের দল বিরোধী দল হলো কি হলো না এরকম একটা পরিস্থিতিতে 2009 সালে তিনি নন্দীগ্রাম যাওয়ার আগের দিন তিনি গিয়ে রাত 3টে 3:30 অবধি অটো চালকদের নিয়ে বসেছিলেন, আমরাও বসেছিলাম। ঠিক গতকাল একটা পার্টি অফিস 83 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস ভাঙছে। আজকে মমতাদির বয়স হয়ে গেছে, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার প্রোটোকল আছে, কিন্তু তার সেনাপতি, তার যুবরাজ, তার কালীঘাটে যে বাড়িতে থাকে সেখান থেকে ওই যে পার্টি অফিস ভাঙা হয়েছে 1 কিলোমিটার রাস্তা না, তিনি রাস্তায় নামছেন না কেন? কিসের ভয় নামছেন না? কেন নামছেন না? তিনি গিয়ে পার্টি অফিসে দাঁড়ালে বা পার্টি অফিসে দেখলে 10টা মিডিয়া আসতো, লোকে দেখতো যে না সরকারি দল বিরোধী দলের অফিস ভাঙচুর করছে, সেটাও তিনি গেলেন না। তো স্বাভাবিকভাবে আমি আজকে বলছি, নেত্রীকে প্রণাম জানিয়ে বলছি, আমি খুব দ্বার্থহীন ভাষায় বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী রাজনীতি দেখেই কৌস্তবদারা যখন শাসক দলে ছিল তখন কৌস্তবদাদের সঙ্গে আমাদের মুখোমুখি নেতাজিনগর কলেজে একাধিকবার ঝগড়া ঝামেলা গন্ডগোল হয়েছে। সে গন্ডগোলে কৌস্তবদার পাশে পুলিশ থাকতো, তখন বেঙ্গল পুলিশ আসতো না, হয়েছে, হয়, এটা ন্যাচারালি হয়। পরবর্তীকালে আমরা ক্ষমতায় সামনে নেতাজিনগর কলেজ দখল করেছিলাম, সেখানেও হয়েছিল, শঙ্কু পণ্ডার মিটিং ছিল, ওদিকে কৌস্তবদার মিটিং ছিল, হয়েছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে নেত্রী একটাই এজেন্ডা গিয়ে দাঁড়িয়েছে যে কাউকে একজনকে রাখতে হবে, কোনো একজন দলের কোনো এক নেতাকে যে অনেক পরে প্যারাশুটে নেমেছে তাকে এস্টাবলিশ করিয়ে যেতে হবে। এইটা করলে বিরোধী দল চালানো যায় না। কৌস্তবদা, না, বিজেপি যেভাবে তৃণমূলকে ডিম ছুটছে নিচের দিকে, সবটার সাথে আমি সমর্থন করি না কোনোভাবেই, এটা কোনো পদ্ধতিই না। কিন্তু আবার কোহিনূর বললো যে কি 83 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিস ভেঙে ওখানে অভিষেক যাবে, অভিষেক গেলে তো সাধারণ কর্মীরা যারা তৃণমূলে, কালীঘাট তৃণমূলে আছে, তারাও ডিম ছুঁড়বে। এমনি অভিষেকের যা রেপুটেশন আর কি দলে, যা অবস্থা, একটা সাংসদ, তার যে সিকিউরিটি আর যাকে নিয়ে চলতো, হ্যাঁ, তার আমি নিজের চোখে দেখেছি, আমি টিভিতে আগে অনেকবার বলেছি যে একজন নেতা জাহাঙ্গীর, তার 75 জন প্রাইভেট সিকিউরিটি, কত বড় নেতা সে! কম এমপি তো দেখলাম না এই জীবনে, আমরা কম এমএলএ তো দেখলাম না, কম চিফ মিনিস্টার দেখলাম না, হ্যাঁ, 75টা প্রাইভেট সিকিউরিটি নিয়ে ঘুরতো। কোথায় আজকে ফুস হয়ে গেছে, ফুস, একদম ফুস, ফোলালে পাম্প দিয়ে ফোলালে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিল, তো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানে কি, তার নেতৃত্বে ওই কোহিনূর জানবে, সে সময় কোহিনূরও আমার সাথে তর্ক করেছে, দলের কথা রাখতে তর্ক করেছে, কলকাতা শহরে নমিনেশন দিতে দেওয়া হয়নি, কলকাতা শহরে একজনও কোনো বিরোধী দল নমিনেশন দিতে পারেনি, পুরো জাহাঙ্গীরের নেতৃত্বে আলিপুর বিল্ডিং, এই বিল্ডিং পুরো ঘিরে রেখে দেওয়া হয়েছিল। সব কথার মধ্যে আমি যাচ্ছি না, এরকমই হয়। যিনি ভাবেন না নাম্বার যে আজকে জিতেছি, আসলে সিস্টেমটা পেন্ডুলাম, একটা সময় এই অবধি যাবে, তারপর ফিরবে। কিন্তু আমি বলছি মুখ্যমন্ত্রী যে ফেসবুক লাইভ করছেন,
এইটা তো হাস্যকর প্রাক্তন হচ্ছে। মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী, সরি। তো ফেসবুক লাইভ করছেন, এটা তো হাস্যকর হচ্ছে। তো আপনি যা মিটিং করলেন, এখনো তো 20, 25, 26,000 লোক এলো, আমি আর দেখলাম আর কি। তো কোথায় তাহলে মিটিং করুন, রাস্তায় নামুন, বেরোন। আসলে বেরোতে পারবেন না। তৃণমূল কংগ্রেসকে নিয়ে আলোচনা করা বৃথা। তৃণমূল কংগ্রেস বরফের মতো গলে গেছে, বরফের মতো গলে গেছে। তৃণমূল কংগ্রেস বলে রাজ্যে আর কিছু নেই। কোহিনুর বরফের মতো একটা গলে অংশ গেছে। একটা অংশ বিজেপি স্টুজ হয়ে গেছে, না, আর আবার তৃণমূল প্রশ্ন- মমতা দেওয়া উচিত। অভিষেকের তৃণমূল কংগ্রেস বরফের মতো গলে গেছে। না না, একটা জিনিস ঠিক, যে আমি আবার বলি, একটা রাজনৈতিক দল আদর্শের উপর হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে কোনো প্রশ্ন হবে না। তিনি লড়াই করেছিলেন এবং সবাই যেখানে বিরোধিতা, আমার মনে আছে সিপিএম 2009 সালে একটা শহরের মধ্যে কাস্তেয়াতুরি তারা ছেড়ে সিঙ্গুরের ন্যানো ফ্যাক্টরিটা আঁকতে শুরু করেছিল। ঠিক ভুল আবার পরের দিন আলোচনা হবে, কিন্তু সে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্যই জিতেছিলেন। আজকে তো এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে সীমিত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, বয়স হয়েছে। আমি আবার বলছি, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি একবার মুখ্যমন্ত্রী হয়ে আছেন, তার প্রোটোকল আছে। তিনি এরকম ধ্বংসাত্মক আন্দোলন বা রাস্তায় নেমে সেরকম একটা যে আন্দোলন আমরা 2000 সাল থেকে 2011 অব্দি দেখেছি, সে আন্দোলন করার মতো হয়তো তার বয়স নেই। কিন্তু যাকে দেখে তৃণমূল কংগ্রেসের লোকেরা কালীঘাটে তিনি তো 75 মিটার রাস্তা, মানে দিদিমণির বাড়ির থেকে অভিষেক হার্ডওয়্যার্স, ইট ইজ রাফলি 75 মিটার্স। ও 75 মিটার্স একটা কালো ফরচুনারে যাতায়াত করছে কাঁচ ঢেকে। সে কি বিরোধী রাজনীতি করবে? আমি আবার বলছি, এক সেকেন্ড, আমি আবার বলছি, আমরা সরকারের বিপক্ষে আছি, আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করছি, এবং যেখানে সরকার যদি কোনো ভালো কাজ করে থাকে সেটাকে আমাকে অ্যাডমিট করতে, কিন্তু পাবলিক যেটা বলছে সেটা বিরোধী তো যেতে পারবো না। ধরুন সরকার যদি বলে যে এরা এখানে চুরি করেছে, সরকার যদি তার ক্ষেত্রে প্রমাণ দেয়, আমরা প্রমাণটা দেখবো, অ্যাকসেপ্ট করবো। কিন্তু সরকার, আমরা বিধানসভায় বলেছি যে আপনারা যেরকম নিউ মার্কেটের রাস্তা থেকে হকার তুলছেন, বড় বাজারের রাস্তা থেকে কেন তুলছেন? এখানে সাম্প্রদায়িকতার প্রশ্ন আছে। আমরা বলেছি রাস্তার নামে ভাবে পরিবর্তন করা যাবে না, আমরা বলেছি আছে। কিন্তু যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করছে, তারা তো শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রীর থেকে বেশি আমাদের বিরোধী দল নেতাকে নিয়ে কথা বলছে। তারা কোনসা বিজেপি বিরোধী, তারা কোনসা বিজেপির বিরুদ্ধে কথা বলছে। বেশ, সত্যজিৎ স্যার, আমার দুটো স্পেসিফিক প্রশ্ন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেসবুকে কিন্তু বন্দী হয়ে গেছেন, কোট আনকোট, কিন্তু কৌস্তব দা এবং তার সঙ্গে কিন্তু কোহিনুরও তাই কথা বললেন। আপনি মানবেন? অ্যাকচুয়ালি দুটো তিনটে কথা বলা দরকার আছে। যেটা আলোচনা বছরে উঠলো, ওটা 2009-এর মার্চ মাসে, কারণ তখন আমি এসিপি সাউথ ছিলাম এবং মার্চে, এবং আমি তখন এই 4টে থানা দেখতাম: টালিগঞ্জ, চারু মার্কেট, চেতলা এবং নিয়ারিপুর। আর ঘটনাটা হয়েছিল রাসবিহারীর মুখে। অ্যাকচুয়ালি 2009 অনেক কষ্ট করে তখন বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় একটা এয়ার কন্ডিশন বাস নিয়ে এসেছিলেন, কয়েকটা বাস নিয়ে এসেছিলেন, এবং খুব কস্টলিয়েস্ট বাস 2009-এর। অর্থাৎ সাধারণ মানুষ যেন খুব সুন্দরভাবে এসি বাসে চলাফেরা করতে পারে। সেই বাসটা রাসবিহারীর মুখে, সেই বাসটাকে ডাইরেক্টলি জ্বালিয়ে দেওয়া হয়, এবং জ্বালিয়ে দেওয়ার পরে লক্ষ্মীকান্ত বসুর একটা ঘর আছে প্রতাপাদিত্য রোডের মুখে ঢুকতে বাদিকে, টালিগঞ্জ থানা জুরিডিকশনে। সেইখানে প্রায় 28-30 জন ঢুকে যায়। ওইখান থেকে মোটামুটি কম বেশি আমি প্রচুর, ওখান থেকে মোর দেন 20% অ্যারেস্ট করে আমি ইসেতে পাঠাই, টালিগঞ্জে পাঠাই, ফলোড বাই ওটা সেন্ট্রাল লকআপে যায়। এবং ওখানে ওই চাপের নিয়ে সেখান থেকে গোটা রাত্রি পাম এভিনিউর দিকে ধাবিত হয় কয়েক হাজার তৃণমূল সমর্থক, এবং আমি এবং তৎকালীন পচনন্দা সাহেব এবং ত্রিপুরারি সাহেব, বুদ্ধদেব ভট্টাচার্যের যে পাম এভিনিউর বাড়ি, টোটাল বাড়িটার জন্য আমরা ছিলাম ওখানে রক্ষাকর্তা হিসাবে। এবং ডাইরেক্টলি আমরা ভোর সকাল 8টা পর্যন্ত, যতক্ষণ উনি ছিলেন ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে ছিলাম। এবং আলটিমেটলি আমার এখনো মনে আছে, এই আঙুলে এখন আমি আংটি পরতে পারি না, মানে একটা ইট ছুঁড়েছিল, ইটটা আমার আঙুলটা ফুলে গেছিল ডাইরেক্টলি। তো এইসব অনেক ঘটনা। এটা হলো 1 নম্বর। যেই প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে, দেখুন, ওই যে বলেন, ঘটনা বললেন না, ওই একই দিনে সুদীপ্ত সেনের এখানে মমতা ব্যানার্জিটা আটকে রাখছেন পাস পুড়িয়ে। একই দিনে সুদীপ্ত সেনের দেওয়া অ্যাম্বুলেন্সে পার্থ চ্যাটার্জি নন্দীগ্রামে অস্ত্র নিয়ে ঢুকেছিল শুভেন্দুর সাহায্যে। আচ্ছা, এটা আমি জানি না, এটা এটা আমি জানি না।
এবার যেটা বলছি সেটা হচ্ছে সত্যি কি তখন আমরা গভর্নমেন্টেই ছিলাম। না সত্যি কি ফেসবুকের মধ্যে পার্থ চ্যাটার্জি তখন বিরোধী দলনেতা ছিল, তাই তো? হ্যাঁ, বলছি পার্থ চ্যাটার্জির গাড়িতে এবং সুদীপ্ত সেনের দেওয়া এতে এটা দু লাইন বলে দিই। ফেসবুকের মধ্যে উনি তখন সুদীপ্ত সেন তো আমাদের দিকে, সুজন কারণ চক্রবর্তী। ঘটনা সবাই হচ্ছে জানে, সবাই জানে কাজ। কারণ ঘটনা হচ্ছে দেখুন, যে ওই যে বলে না চিরদিন সবার সমান যায় না, এই আজকে হ্যাঁ। কিন্তু সেটাই যায়নি। ঘটনা হচ্ছে যে এই মুখ্যমন্ত্রী প্রতিটা ব্যাপারে যখন আমরা সার্ভিসে ছিলাম তখন দেখা গেছে যে যদি বিরোধী দলনেতা কিংবা সিপিএম কিংবা বিজেপি কিংবা কংগ্রেস যদি কোনো একটা প্রসেশন করবে, যা কিছুই করবে, তাকে রেগুলেটেড এবং কোর্ট থেকে অর্ডার করিয়ে তাকে করতে হচ্ছে। তো সেই সেম জিনিসই তো করা হচ্ছে। সুতরাং সেটাই বোঝানো হচ্ছে। কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগতভাবে মনে করি যে যেই কথাগুলো উনি বললেন, আর্টিকেল 14 এবং আর্টিকেল 21, এটা বেসিক্যালি দেখুন 19, এখানে কিন্তু সাংবিধানিক অধিকার কিন্তু আছে, যার জন্যই তো কোর্ট অর্ডারটা দেয়। আমার মনে হয় আস্তে আস্তে এইগুলো সব ঠিক হবে। মাত্র 3 মাস বয়স এই সরকারের। আমার মনে হয় এগুলো সবই কনসিডারেশন জোনে থাকবে। অনেক কিছু ব্যাপারটা হয়তো আগামী এই উত্তরপ্রদেশের ভোটের জন্য হয়তো আটকে আছে। আর সামনের বছরই প্রথম দিকে উত্তরপ্রদেশের ইলেকশন আছে, সেটার জন্যই আটকে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, এই যে মুখ্যমন্ত্রীকে বেরোতে দেওয়া হচ্ছে না, ওকে আটকে রাখা হচ্ছে, সেটা নয় কিন্তু। ঘটনা হচ্ছে ওনার ওখানে যে কোনো লোক যেতে পারেন, যে কোনো লোকই ওনার সাথে কথা বলতে পারেন, যে কোনো লোকের সাথে উনি মিটিং করতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু ঘটনা বাইরে যদি কোনো রকম ঘটনা হয়, তখন সেখানে ওনার অ্যাকচুয়ালি গুরুত্বটা এতটাই কমে গেছে এখন, যে যার জন্য ওকে বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে তাকে মিটিং করতে হয় 21শে জুলাই। 21শে জুলাই মিটিং তো আমি গেছি, ডিউটি করেছি প্রত্যেক বছর। সে বিশাল লক্ষ লক্ষ লোকের ব্যাপার, সেখানে থেকে ওই 2500, 3000-5000-এর মধ্যে সীমাবদ্ধতা রাখতে হয়েছে। সুতরাং এই কনসিডারেশন সবগুলো জোন মিলিয়ে উনি এই কথাগুলো বলেছেন, কভার করতে হয়েছে, সেইটুকু বক্তব্য। বেশ, আমরা এবার পরবর্তী যে টপিকে যাব, জঙ্গি নিয়ে কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্য থেকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সেটা ভীষণ অ্যালার্মিং। এবং তার মধ্যে হামিম মণ্ডল প্রথম, সে দীর্ঘদিন কিন্তু হাওড়ায় ছিল, আলটিমেটলি বর্ধমান থেকে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয় এবং তার সঙ্গে তার গার্লফ্রেন্ড অর্পিতা সরকার, যাকে হানি ট্র্যাপের জন্য কিন্তু ইউজ করা হতো, যে ছবি আপনারা দেখছেন ফাইল ছবি, এবং তার সাথে আদিত্য সিং লেটেস্ট সংযোজন, তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। আমার প্রশ্ন, আমি সত্যজিৎ স্যারের কাছে আসবো, কিন্তু তার আগে আমি কোহিনূরকে জিজ্ঞেস করব যে এই যে 3 জন জঙ্গিকে অ্যারেস্ট করা হলো, এখন তো ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কিন্তু একই, স্টিল এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই 3 জন জঙ্গি এবং বিশেষ করে হামিম মণ্ডল, তার কাছে কিন্তু মুখ্যমন্ত্রীর অনেক ডিটেল লেআউট পাওয়া গেছে, যেটা ভীষণ 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 অ্যালার্মিং। কোহিনূর। না, নিশ্চিত এই যে জঙ্গি ঢুকে পড়ছে, সেটা বর্ধমান হোক কি পেহেলগাঁও হোক, এটা তো ন্যাশনাল সিকিউরিটির চিন্তা। এটা কি চিন্তা ভাবনা সঠিকভাবে করতে হবে এবং আহ, এটা খুব সেন্সিটিভ ইস্যু। আমি এটা নিয়ে খুব বেশি মন্তব্য করব না, এটা জাতীয় নিরাপত্তার বিষয়। তো আমার মনে হয় যেখানে মুখ্যমন্ত্রী তো তিনি আর কোনো ইন্ডিভিজুয়াল নন, তিনি রাষ্ট্রের প্রপার্টি। তাকে আক্রমণ করা মানে রাষ্ট্রের উপর আক্রমণ করা। তো সেটা সরকার প্রশাসন দেখবে এবং যাতে এরা পেনিট্রেট। এবং বর্ধমানের, আমি যেখানে রেন্সা আমি জানি, এরা অত্যন্ত পপুলেটেড, ভীষণ পপুলেটেড। সেখানে কি করে ঢুকে গেল এত প্রোটেক্টেডের মধ্যে, সেটাও কিন্তু সরকারের উপর প্রশ্ন ছিল। বেশ, কৌস্তবদা, আমি আপনার ভার্সন নেবো। তার আগে সত্যজিৎ স্যার, এই যে ফ্রি জোন, মানে এখানে এতদিন ধরে একটা জঙ্গি, যে ছবি যেখান থেকে ধরা হয়েছে, কোহিনূর বলছিল, এতদিন ধরে সে রইল থেকে টোটাল প্ল্যানিং করে কিন্তু আলটিমেটলি জিম থেকে তাকে অ্যারেস্ট করলো এসটিএফ। একটা ডেফিনেটলি বড় অ্যাচিভমেন্ট, কিন্তু তার সঙ্গে কিন্তু একটা খুব বড় কনসার্ন। সত্যজিৎ স্যার। দেখুন, এই যে হামিম মণ্ডল, অর্পিতা, তারপর মিস্টার যারা ধরা পড়েছে সিং হাওড়া থেকে, এগুলো নিত্য নতুনের কোনো ব্যাপার নয়। এরকম প্রচুর স্লিপার সেল পশ্চিমবঙ্গে রয়েছে। এই স্লিপার সেলগুলো প্রোডাক্ট হচ্ছে খারিজি মাদ্রাসার প্রোডাক্ট, এবং এরা বিদেশ থেকে টেরর ফান্ডের টাকা পাচ্ছে। এই টেরর ফান্ডের টাকা দিয়ে তাদেরকে নানাভাবে পাক হ্যান্ডলারদের মাধ্যমে তাদেরকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের নানা জায়গায় রাখা হয়েছে। তাদেরকে এই স্লিপার সেলের কাজই হচ্ছে, স্লিপার সেল সাধারণ মানুষ জানে না যে স্লিপার সেলটা কী জিনিস। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে দু একটা লাইন বলে দিচ্ছি স্লিপার সেল কথাটা কি। স্লিপার সেল কিন্তু আপনার বাড়িতে যে কাজ করে, সেও কিন্তু স্লিপার সেলের সদস্য হতে পারে। কোনো প্রফেসর, কোনো দার্শনিক, কোনো মাস্টারমশাই, কোনো পুলিশ অফিসার, কোনো সেনা অফিসার,
তারাও কিন্তু স্লিপার সেলের সদস্য হতে পারে, যাদেরকে ঠিক স্টিপিং করিয়ে রাখা হয়, যখন দরকার পড়ে তাদেরকে সামনে একটা নোট দেওয়া হয়, এই কাজটা আপনি করে দেবেন, সেই কাজটাই তাকে করতে হয়। এই স্লিপার সেলের এই প্রত্যেকটা লোক, এই যে হামিম মণ্ডল, এরা সব স্লিপার সেলের সদস্য। এর উপর দায়িত্ব ছিল যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর উপরে অ্যাটাক করা। এই মুখ্যমন্ত্রীর উপর অ্যাটাক করা মানে হচ্ছে যে তার গতিবিধি। আপনি কি জানেন যে আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী সাহেব কোথায় যাবেন, তার কি প্রোগ্রাম আছে? একদম। আপনি কি জানেন না? আপনি কি জানেন যে আপনার কাউন্সিলর, সে কোথায়, এখন কাউন্সিলর নেই, সে কোথায় যাবে, কোন মন্ত্রী কোথায় যাবে? কিন্তু হামিমের কাছে যে হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া যাচ্ছে, হামিমের কাছে যে ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দিনের চার্ট সেখানে ঢুকে যাচ্ছে, যে আজকে এই প্রোগ্রাম, কালকে এই প্রোগ্রাম। সুতরাং এই যে জিনিসগুলো, যে প্রত্যেকটা জিনিস চক আউট করার আগে তার খবরাখবরগুলো মুখ্যমন্ত্রীর খবর পর্যন্ত তার কাছে যাচ্ছে। এবং কোথায় সিকিউরিটি ল্যাবস আছে Labs সেটাও আছে। কিন্তু তার অবজারভেশন ছিল দেখা। উচিত, যদি এটা পাওয়া গিয়ে থাকে, আমার মনে হয় যে ডাইরেক্টর অফ সিকিউরিটিস কেন প্রশ্ন চিহ্নের মধ্যে উঠবে না? বলছি সেটাই বলছি। আচ্ছা, আমাদের সময় কিন্তু বেশি নেই। হ্যাঁ, আচ্ছা, আমি আর দু একটা লাইন, দেখো এটা তো পুলিশের সাবজেক্ট, তাই না, বলো? তো দেখুন, এই যে অর্পিতাকে আনা হয়েছিল হানি ট্র্যাপের মাধ্যমে, অর্থাৎ আমাদের একজন মন্ত্রীর তার ছেলেকে কিডন্যাপ করা হবে, সেই জন্যই অর্পিতাকে নিয়ে আসা হয়েছিল। এবং এই হানি ট্র্যাপের মাধ্যমে অর্পিতাকে দিয়ে নানাভাবে কাজ করানো হয়েছে। ছোট করে যেটা বলছি, সেটা আর তো সময় নেই আপনার কাছে। বর্তমান মুখ্যমন্ত্রী কতগুলো জিনিস ডিক্লেয়ার করেছেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশকে পুরো মডার্নাইজেশন করা হচ্ছে, এবং প্রচুর পরিমাণে টেকনোলজিতে উন্নত করার জন্য বিদেশ থেকে অনেক যন্ত্রপাতি আনানোর জন্য উনি ফান্ড অ্যালট করেছেন। এবং আগামী দিন মানে আমাদের সাইবার অ্যাটাকগুলো যেন না হয়, তার জন্য উনি ব্যবস্থা করেছেন, এবং সম্পূর্ণ এখনই করা হয়ে গেছে। প্রতিটি থানার মধ্যে আলাদা করে সাইবার অফিসার নিযুক্ত করা হয়েছে। আর একটা নাম্বার আপনাদের চ্যানেলের মাধ্যমে বলি, সেটা হচ্ছে এমার্জেন্সি রেসপন্স সাপোর্টিং সিস্টেম। আবারও বলি, এমার্জেন্সি রেসপন্স সাপোর্টিং সিস্টেম। অর্থাৎ আপনারা যদি বাড়িতে থেকে কিংবা পাড়ার মধ্যে থেকেও কোনো একটা 4 জনকে, 2 জনকে, 1 জন লোককেও দেখেন আপনার সন্দেহভাজন মনে হয়, তাকে কিন্তু আপনারা এই 112-তে জানাতে পারেন। এবং আপনাদের এই সামান্য খবরগুলো হয়তো পুলিশের কাছে বিশাল খবর হবে। এই যে যাদেরকে ধরেছে এসটিএফ থেকে, তারাও কিন্তু খুব সামান্য খবরের ভিত্তিতেই ধরেছিল, কিন্তু অসামান্য প্রোডাক্ট বেরিয়েছে এখন। তো এই মাথায় রাখতে হবে, সাধারণ জনগণের সাথে সাহায্য নিয়েই আমাদের পুলিশ প্রশাসন চলতে হয়। বেশ। জনসংযোগের মাধ্যমে এই নাম্বারগুলো আপনারা ওসি না শুনলে তার উপরের লেভেলেও বলবেন, এবং দরকার হলে আপনারা নিজেরা থানায় গিয়েও বলবেন। এবং টেনেন্ট প্রোফাইল যারা আপনাদের টেনেন্ট আছে, তাদের প্রত্যেকের টেনেন্ট প্রোফাইলটা থানায় গিয়ে জমা দেবেন, যে সে কোত্থেকে আসছে এবং সেই লোকটা কে। খুব ইনফরমেটিভ। কৌস্তবদা, খুব সংক্ষেপে 1 লাইন প্লিজ। উপরে কিচ্ছু নেই, আমি বলবো যে এই ব্যাপারে নজর দেওয়া উচিত দেশের। এখন ডবল ইঞ্জিনের সরকার হতে পারে, কিন্তু ন্যাশনাল সিকিউরিটিকে চ্যালেঞ্জ করছে যারা, পেহেলগাঁওয়ের ঘটনার পেছনে যা, তা তো বের করা দরকার ছিল। 300 কেজি RDX পুলওয়ামা, সেটাও তো বের করা দরকার ছিল। যদি রাজনৈতিক বিরোধিতা হবে, বিরোধিতা মানে তো এটা না যে দেশের প্রধানমন্ত্রী তো আমারও প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমারও মুখ্যমন্ত্রী, তাকে হানিকার মানে তাকে মারার চেষ্টা করা, জঘন্যতম অপরাধ। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আর ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে কোহিনুর একটা কথা বলেছে, যে এটা কিন্তু দায়, যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর অ্যাটাক হওয়ার চেষ্টা হয়, কোনো রাজ্যের দেশের প্রধানমন্ত্রীর উপর অ্যাটাক হওয়ার চেষ্টা হয়, পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় সরকারকেও কিন্তু এ দায় নিতে হবে। যদি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীরা নিরাপদ না হন, তাহলে দেশের মানুষকে নিরাপত্তা দেবেন কি করে? একদম, একদম। আমরা শেষ করবো। হ্যাঁ, 2 সেকেন্ড বলে দিচ্ছি। এটা কেন করা হয়েছিল সেটা একটা কারণ বলে দিই। সেটা হচ্ছে, পাক হ্যান্ডলারদের একটা কভার ছিল যে 15ই অগস্টের আগে এমন একটা অ্যাকশন ভারতবর্ষে করতে হবে যাতে 15ই অগস্টটাই যেন বৃথা হয়ে যায়। আমাদের 15ই অগস্ট হতে আর কয়েকদিন মাত্র বাকি আছে। সুতরাং যদি তারা মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করে সাকসেস হয়ে যেত, তাহলে কিন্তু ভারতবর্ষব্যাপী ইন্টারন্যাশনালি এটা পুরো হার্ম হতো। সেই দিকে লক্ষ্য রেখে পাক হ্যান্ডলাররা এবং ISI গ্রুপ এদেরকে নিযুক্ত করেছিল অ্যাজ এ স্লিপার সেল হিসাবে। বেশ, বেশ। আপনাদের 3 জনকেই, অর্থাৎ সত্যজিৎ স্যার, কৌস্তবদা এবং কোহিনুর, আপনাদের 3 জনকে কিন্তু আজকের পর্বে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক তথ্য আজ বিশ্লেষণ করলাম এবং খুব ইনফরমেটিভ এপিসোড, কারণ সত্যজিৎ স্যার যেগুলো শেয়ার করলেন, বিশেষ করে আমাদের প্রত্যেকের কিন্তু জানা দরকার এবং জানাবার দরকার। আপনাদের সুচিন্তিত মতামত আপনারা জানাবেন আমাদের সোশ্যাল মিডিয়াতে। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।